হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান। ইউ আর ওয়াচিং TWS একাডেমি। সকলকে স্বাগত কুইক রিভিশন ক্লাসে। প্রিয় ছাত্রছাত্রীরা, গত পর্বে তোমরা দেখেছো নিশ্চয়ই যে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি বা প্রাচীন ভারতের ইতিহাসের ওপর থেকে আমি তোমাদেরকে কুইক রিভিশন ক্লাস করিয়েছি। আজকে আমি শুরু করছি আমাদের জিএস সাবজেক্টের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বা সাবজেক্ট নিয়ে, সেটি হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। তোমরা সকলেই জানো যে জিওগ্রাফি থেকে আমাদের এই জিকে জিএস পার্টের মধ্যে খুব ভালো মার্কসের একটা কোয়েশ্চেন্স আসে ভূগোল। তো ভূগোল যখনই আমরা পড়বো, ইন জেনারেলি তিনটে জায়গা থেকে আমাদের কোয়েশ্চেন্স আসে। একটি হচ্ছে, মন দিয়ে শুনে রাখতে হবে, একটি সেগমেন্টকে আমরা বলবো প্রাকৃতিক ভূগোল, একটি সেগমেন্টকে আমরা বলবো প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি। এবং সত্যি বলতে এখান থেকেও তোমাদেরকে প্রশ্ন এসে থাকে, বিগত বছরেও এসেছে। আরেকটি পার্ট আমরা পড়বো, সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি বা যেটিকে আমরা বলবো ভারতের ভূগোল। তাহলে ইন্ডিয়ান জিওগ্রাফি বা ভারতের ভূগোল এই একটা পোর্শন। আরেকটি পোর্শন যেটা শুধুমাত্র আমাদের রাজ্যের পরীক্ষাগুলোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়, সেটা তুমি পুলিশ পরীক্ষা বলো, ক্লার্কশিপ পরীক্ষা বলো, WBCS পরীক্ষা বলো, সেটি হচ্ছে আমাদের রাজ্যের ভূগোল, অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূগোল। আর একটা টপিক আমাদের কি পড়তে হয়? পশ্চিমবঙ্গের ভূগোল। আর একটা টপিক হয়, বাট খুব কম প্রশ্ন হয়, যে টপিকটিকে ইন জেনারেলি আমরা বলে থাকি ওয়ার্ল্ড জিওগ্রাফি। আরও একটা টপিক হয়, হয় না বললে ভুল হবে, হয়, সেই পার্টটাকে আমরা বলবো ওয়ার্ল্ড জিওগ্রাফি। যেমন অনেক সময় দেখবে আমাদের প্রশ্ন এসছে পম্পাস তৃণভূমি থেকে, হ্যাঁ, আমাদের প্রশ্ন এসছে বিভিন্ন স্থানীয় বায়ু, আমরা যেগুলো পেয়েছিলাম পম্পেরো বলো, খামসিন বলো, সেখান থেকে একটা প্রশ্ন দিয়ে দিল। তো এইরকমও প্রশ্ন কিন্তু আমরা দেখে থাকতে পারি। তো আজকে আমরা ভারতের ভূগোল, অর্থাৎ এই ভূগোলের ওপর থেকে আমি তোমাদেরকে কুইক রিভিশন করাবো। সাউন্ড, অডিও, ভিডিও সবকিছু ঠিক আছে? সকলে একবার ইয়েস লেখো এবং অবশ্যই সকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে খবরটি জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়েছে। তাহলে দুর্দান্তভাবে আমি তোমাদের এই মেগা কুইক রিভিশন কিন্তু করার জন্য প্রস্তুত। সব ঠিক আছে? সকলে একবার চ্যাটে ইয়েস লেখো। সাউন্ড, অডিও, ভিডিও অল ওকে? চলো, ভেরি গুড, শুরু করবো। অ্যান্ড অবশ্যই সকলের কাছে শেয়ার এবং জানাতে ভুলবে না। তাহলে আজকে আমরা কি পড়বো বুঝতে পেরেছো? আজকে আমরা তাহলে ভূগোলের ওপর থেকে শুরু করব। সবার প্রথম দেখো আমরা যেটা জানবো সেটি হচ্ছে ভারত পরিচিতি, অর্থাৎ ইন্ট্রোডাকশন ওপর থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন হতে পারে। কি বললাম? ইন্ট্রোডাকশনের ওপর থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন হতে পারে। সবার প্রথম প্রশ্ন থেকে যেটা শুরু করব, একদম সহজ সহজ জায়গা থেকে শুরু করব এবং সেইগুলোই করাবো যেগুলো তোমার পরীক্ষাতে আসতে পারে বা আসার মতো। আচ্ছা, ভারত বিশ্বের কততম বৃহত্তম দেশ? তাহলে চটপট প্রথম প্রশ্নের উত্তর করো। ভারত বিশ্বের আয়তনের নিরিখে যদি আমরা দেখি, তাহলে মনে রেখে দেব সপ্তম বৃহত্তম, সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি। কি বললাম? সপ্তম বৃহত্তম দেশ। আর সবচেয়ে বৃহত্তম বললে মনে রেখে দেব আমরা রাশিয়া। মনে থাকবে? তাহলে ভারত হচ্ছে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ বা সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি। সব থেকে বৃহত্তম বললে উত্তর করে আসবো আমরা রাশিয়া। চলো, দ্বিতীয় পয়েন্ট, ভারতের বর্তমানে মোট রাজ্য। তাহলে ভারতে বর্তমানে মোট রাজ্য কয়টি? না, আমাদের টোটাল স্টেট হচ্ছে বর্তমানে 28 স্টেট, 28টি। আর যদি আমরা ইউটিজ বলি বা যেটাকে আমরা কেন্দ্র শাসিত অঞ্চল বলবো, তার সংখ্যা হচ্ছে 8টি। তাহলে আমাদের 28টি রাজ্য এবং 8টি ইউটি, অর্থাৎ 8টি হচ্ছে আমাদের কেন্দ্র শাসিত অঞ্চল। 8টি হচ্ছে আমাদের কেন্দ্র শাসিত অঞ্চল। পরবর্তী পয়েন্ট, ভারতের দীর্ঘতম উপকূল রেখা। কি বললাম? দীর্ঘতম উপকূল রেখা বা লংগেস্ট কোস্ট লাইন আমরা কোথায় দেখতে পাবো? না, দীর্ঘতম উপকূল রেখা আমরা সকলে এই ছবিটার কথা মনে রেখেছি যে ভারতের এই যে পেনিনসুলার ইন্ডিয়া বা উপদ্বীপীয় ভারতে অনেকগুলি পোর্শন, এই পশ্চিম দিকে বলি বা পূর্ব দিকে বলি, উপকূলীয় স্টেট আমরা পাই। তো এদের মধ্যে কোন স্টেটের উপকূল রেখা হচ্ছে দীর্ঘতম? তাহলে মনে রেখে দেবো, দীর্ঘতম উপকূল রেখা প্রশ্ন আসলে উত্তর হয়ে যাবে গুজরাট ইজ দ্য কারেক্ট আনসার। দীর্ঘতম উপকূল রেখা যে রাজ্যের, তা হয়ে যাবে গুজরাট। ভারতের
উচ্চতম বাঁধ, উচ্চতম বাঁধ, উচ্চতম বাঁধ, তাহলে হাইয়েস্ট বাঁধ বা হাইয়েস্ট ড্যাম বললে আমাদের উত্তর কি হবে? তেহরি ড্যাম বা তেহরি বাঁধ। এটা হচ্ছে হাইয়েস্ট ড্যাম। এটা কোথায় রয়েছে? এটা উত্তরাখণ্ড রাজ্য এবং কোন নদীর ওপরে? মনে রেখে দেব আমরা, ভাগীরথী নদীর ওপরে নির্মিত হয়েছে। WBPSI তে একবার প্রশ্ন এসেছিল, সেখানে অপশনে ভাগীরথী দেয়নি, অপশনে গঙ্গা দিয়েছিল, মনে থাকবে? সেটাও আমরা ইন জেনারেলি জেনে রাখতে পারি। আচ্ছা, এর পরবর্তীতে করো, ভারতের মূল ভূখণ্ডের, ভারতের মূল ভূখণ্ডের, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। তাহলে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু বা সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ মেনল্যান্ড, তাহলে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু বললে কি হয়ে যাবে না? উত্তর মনে রেখে দেব কন্যাকুমারী, কন্যাকুমারী বা কেপ কোমেরিন। আরো একটা টার্ম মনে রাখতে পারি, এটাকে বলা হয় কেপ কোমেরিন, তামিলনাড়ুতে। ঠিক আছে, তাহলে কন্যাকুমারী বা কেপ কোমেরিন যখনই মনে রেখে দেবে, এই যে মূল ভূখণ্ড বলছে, এই মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু যেটা তামিলনাড়ুতে পাচ্ছি। আরেকটা এখানে আমরা পাবো যেটা ইন্দিরা পয়েন্ট আমরা বলেছিলাম, হ্যাঁ, আরেকটা আমরা পয়েন্ট পাই যেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এই জন্য দেখবে আরেকটা পয়েন্ট আমরা করি নর্মালি, যে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি। ইন জেনারেলি যদি এরকমও প্রশ্ন আসে যে ভারতের দক্ষিণতম বিন্দু, ভারতের সাউদার্ন মোস্ট পয়েন্ট বা দক্ষিণতম বিন্দুর নাম কি, তখন আমরা উত্তর করে আসব ইন্দিরা পয়েন্ট। আমরা কখন কন্যাকুমারী করব? আমরা যদি দেখি মূল ভূখণ্ড বলছে বা স্থলভাগের দক্ষিণতম বিন্দু বলছে। ভালো করে শুনবে, এখানে মূল ভূখণ্ড না দিয়ে আমার প্রশ্নের ভাষাটা কিন্তু স্থলভাগের দক্ষিণতম বিন্দু হতে পারত। কি বললাম? মূল ভূখণ্ড ছাড়াও স্থলভাগের দক্ষিণতম বিন্দু, এইভাবেও প্রশ্নটার ভাষা কিন্তু হতে পারে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ইন্দিরা পয়েন্টের অন্য কি কোনো নাম আছে? আছে, যেটাকে বলা হয় পিগমেলিয়ন পয়েন্ট, যেটি আরেকটা নাম হলো পিগমেলিয়ন পয়েন্ট। তাহলে ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ন পয়েন্ট, এটাও কিন্তু হয়ে যাবে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। হলো, ডান, পরীক্ষাতে কিন্তু আসবে। চলো পরবর্তী পয়েন্ট, ভারতের প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘতম, ভারতের প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘতম বর্ডার বা দীর্ঘতম সীমানা রয়েছে যে দেশের সঙ্গে, তা হলো যে দেশ, তার নাম মনে রেখে দেব আমরা বাংলাদেশ। কোন দিকে আছে? পূর্ব দিকে। ভারতের পূর্ব দিকে আমরা বাংলাদেশ দেখব। এর সঙ্গে আমাদের কি হয়েছে না দীর্ঘতম সীমানা বা দীর্ঘতম কি রয়েছে, বাউন্ডারি আমরা দেখব বাংলাদেশের সঙ্গে। 4096 বেশি আমাদের সীমানা রয়েছে কিলোমিটারের বাংলাদেশের সঙ্গে। এবারে প্রশ্ন আসে যে বাংলাদেশের সঙ্গে আমাদের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করে। তাহলে কোন কোন রাজ্য? অবভিয়াসলি পশ্চিমবঙ্গের দীর্ঘতম সীমানা পড়ে বাংলাদেশের সঙ্গে। তাহলে বাংলাদেশের সঙ্গে সীমানা স্পর্শ করে ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। কি বললাম এটা ভালো করে মন নোট করে নেবে। তাহলে যদি প্রশ্ন আসে যে কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সর্বাধিক, তাহলে উত্তর হবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রেখা হচ্ছে সর্বাধিক বা সব থেকে বেশি। ডান, চলো পরবর্তী প্রশ্ন হচ্ছে দুটো। এই প্রশ্নটা হয় যে এরিয়া ওয়াইজ, কি বললাম, এরিয়া অর্থাৎ ক্ষেত্র হিসাবে এরিয়া ওয়াইজ আমাদের লার্জেস্ট স্টেটের নাম কি, অর্থাৎ আমাদের বৃহত্তম রাজ্যের নাম কি, যে সবচেয়ে বড় আমাদের রাজ্যের নাম কি। তাহলে মনে রেখে দেব এরিয়া ওয়াইজ আমাদের লার্জেস্ট স্টেটের নাম হচ্ছে রাজস্থান। রাজস্থান হচ্ছে আয়তনের নিরিখে সব থেকে বড় রাজ্য। আর একটা হয় সেটি হচ্ছে পপুলেশন ওয়াইজ বা জনসংখ্যার বিচারে, বা যেটাকে আমরা এইভাবে বলি যে সর্বাধিক জনবহুল রাজ্য।
তখন উত্তর করে আসবো ইউপি। উত্তরপ্রদেশ হচ্ছে সর্বাধিক জনবহুল রাজ্য, মানে কি উত্তরপ্রদেশের জনসংখ্যার বেশি, উত্তরপ্রদেশের জনসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি, উত্তরপ্রদেশের জনসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি। আর কম কোথায়, মানে আর আয়তনের নিরিখে বড় কোনটা, সেটা হচ্ছে রাজস্থান, সেটা হচ্ছে রাজস্থান। খুব 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 গুরুত্বপূর্ণ পয়েন্ট, নোট করে নাও তো প্রত্যেকে। ডান, বিরাট ইম্পর্টেন্ট কিন্তু। চলো পরবর্তী পয়েন্টে আমরা শুরু করব এই জায়গায় যে রাজ্য সম্পর্কিত আরো বিভিন্ন তথ্যের ওপর থেকে প্রশ্ন আমরা পাবো। যেমন সবার প্রথমে আসো, একটা প্রশ্ন আসে যে যদি প্রশ্ন আসে যে ক্ষুদ্রতম রাজ্যটির নাম কি, কি হবে সেক্ষেত্রে উত্তর? ক্ষুদ্রতম রাজ্য, আচ্ছা ক্ষুদ্রতম রাজ্য বলতে অবভিয়াসলি মনে রেখে দেবে ইন টার্মস অফ এরিয়া বোঝাচ্ছে, যে আয়তনের নিরিখে। আয়তন দেখো সিকিম কি জনসংখ্যার বিচারে কিন্তু, আর এমনি যদি ভারতের ক্ষুদ্রতম রাজ্য বলে তাহলে উত্তর হবে কি বলতো, গোয়া। তাহলে উত্তর হবে গোয়া। এই গোয়ার রাজধানী কি মনে রেখে দেবে, গোয়ার রাজধানী হচ্ছে পানাজি, এটা পরীক্ষাতে আসে। পানাজি হচ্ছে গোয়ার ক্যাপিটাল সিটি বা গোয়ার রাজধানী। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা পরবর্তীতে কোন রাজ্যে মোট বনভূমির পরিমাণ সর্বাধিক, মোট বনভূমির পরিমাণ সর্বাধিক। তাহলে যে রাজ্যে মোট বনভূমির পরিমাণ সর্বাধিক তা হলো অবভিয়াসলি মধ্যপ্রদেশ। হ্যাঁ, কারণ মধ্যপ্রদেশে আছে মনে রেখে দেবে আমাদের লার্জেস্ট ফরেস্ট কভার, মধ্যপ্রদেশে রয়েছে কি লার্জেস্ট ফরেস্ট কভার বা সবচেয়ে বনভূমির পরিমাণ বেশি। কিন্তু আরেকটা বিষয় খেয়াল রেখে দেবে যে যদি কখনো প্রশ্ন আসে যে ইন টার্মস অফ এরিয়া অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া, অর্থাৎ মোট ভৌগোলিক ক্ষেত্রের শতাংশের হিসাবে, মোট ভৌগোলিক ক্ষেত্রের অর্থাৎ টোটাল সেই রাজ্যের যে জিওগ্রাফিক্যাল এরিয়া, সেই মোট ভৌগোলিক ক্ষেত্রের শতাংশের নিরিখে, মোট ভৌগোলিক ক্ষেত্রের শতাংশের হিসাবে লার্জেস্ট ফরেস্ট কভার বা হিসাবে বৃহত্তম বনভূমি 84.53% কিন্তু আছে কার জানো, সেটা হচ্ছে মিজোরাম। কি মনে রেখে দেবে, মিজোরাম। তোমরা দেখতে পাচ্ছ তাহলে মিজোরামে কিন্তু হচ্ছে লার্জেস্ট ফরেস্ট কভার আমরা এখানে দেখতে পাবো। কিসের হিসেবে, মোট ভৌগোলিক এলাকা। যেমন পশ্চিমবঙ্গের ভৌগোলিক এলাকা হচ্ছে 88,752 স্কোয়ার কিলোমিটার, তো যদি তার পার্সেন্টেজের নিরিখে আমরা দেখি তো প্রত্যেকটি রাজ্যের একটা ভৌগোলিক এরিয়া আছে, সেই ভৌগোলিক এরিয়ার বিচারে কিন্তু মিজোরামের হচ্ছে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি। মনে থাকবে, তাহলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সেন্টেজ বা পয়েন্ট। 84.53% হচ্ছে বেসিক্যালি মিজোরামের ক্ষেত্রে হবে। ডান, ভেরি গুড। চলো পরবর্তী পয়েন্ট আমাদের স্ক্রিনে আসবে যে ভারত নিরক্ষরেখার কোন দিকে অবস্থিত, বলো উত্তর করো। ভারত নিরক্ষরেখা, কি বলবো, নিরক্ষরেখার কোন দিকে অবস্থিত, কে বলতে পারবে দেখি। আচ্ছা নিরক্ষরেখা মানে কি, এটা একটু ছোট্ট কনসেপ্ট শিখে নাও গুরুত্বপূর্ণ প্রধান অক্ষরেখার মধ্যে। মনে করো এই হচ্ছে পৃথিবী, প্রধান গুরুত্বপূর্ণ 4টি অক্ষরেখা যদি আমরা মনে রাখতে চাই, যদি 0 ডিগ্রি যেটা মাঝ বরাবর এটাকে আমরা নিরক্ষরেখা বলবো, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে আমরা কি বলবো, ট্রপিক অফ ক্যান্সার বা 23.5 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে উত্তর মেরু নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। আর একটা আমাদের এরকম গুরুত্বপূর্ণ অক্ষরেখা পাই যেটি হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে ভারতের অবস্থান যদি আমরা দেখি, এইদিক এখানে পাবো এরকম জায়গায়, মনে থাকবে। তাহলে সঠিক উত্তর কি, ভারত নিরক্ষরেখার কোথায় অবস্থিত, নিরক্ষরেখার ওপরে, তার মানে উত্তরে অবস্থিত। এই জন্য দেখো না আমরা একটা প্রশ্ন পাই যে কর্কট ক্রান্তি রেখা ভারতের প্রায় মাঝ বরাবর দিয়ে গেছে, এই যে কর্কট ক্রান্তি রেখা এইটাই তো ভারতের মাঝখান দিয়ে পাস করে, হ্যাঁ কি না।
ভারতের মাঝখান দিয়ে পাস করে, তাহলে ভারত নিরক্ষরেখার উত্তরে অবস্থিত, মনে থাকবে। আর গোলার্ধ অনুসারে যখন আমরা দেখি, গোলার্ধ অনুসারে অনেকে উত্তর পূর্ব বলছিলে, যখন গোলার্ধের বিচারে আমরা দেখি তখন দেখো এই যে ভাগটা আমরা পাচ্ছি এটাকে আমরা কি বলি, নর্থ ইস্ট, তাই না, উত্তর পূর্ব গোলার্ধ। গোলার্ধগত অবস্থান অনুসারে, গোলার্ধগত অবস্থান যদি আমরা দেখি সেটা হচ্ছে নর্থ ইস্ট, উত্তর পূর্ব, মনে থাকবে। গোলার্ধগত বিচারে এটাকে আমরা কি বলবো, উত্তর পূর্ব গোলার্ধ। ভালো লাগছে তো? সবাই কিন্তু লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন, এবং সবাইকে বলে দেবে যে এই রিভিশনটা হচ্ছে, নিতে থাকবে, কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি এটা অ্যারেঞ্জ করি, এতে পুরো চ্যাপ্টার রিভিশন হয়ে যাবে। আগের দিন ইতিহাস ক্লাস থেকে আমি দুর্দান্ত ফিডব্যাক পেয়েছি, তার জন্য আমি আজকে জিওগ্রাফিটা করিয়ে দিচ্ছি, কারণ আমার প্রচুর এমনি ব্যাচের ক্লাসের প্রেশার থাকে, স্টিল তার মাঝে এই রিভিশনটা করানোর আমি চেষ্টা করছি, মনে থাকবে। আচ্ছা, তাহলে কথা হচ্ছিল এই রেখা নিয়ে। তাহলে বলো, আমরা খেয়াল করেছি যে ট্রপিক অফ ক্যান্সার, বা যেটাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে কতগুলি রাজ্যের ওপর দিয়ে ভারতের, মনে রেখে দেবে প্রায় মাঝ বরাবর দিয়ে, এই টার্মটা মনে রেখে দেবে। অনেক সময় এসএসসি রেলওয়ের পরীক্ষায় এই লাইনটা দিয়ে প্রশ্ন আসে। সো প্রায় মাঝ বরাবর, প্রায় মাঝ বরাবর। ভারতের ম্যাপ যদি দেখো তাহলে দেখবে ভারতের ম্যাপের প্রায় মাঝ বরাবর। তো আর যদি স্টেটের সংখ্যা বলি, ইন জেনারেলি টোটাল হচ্ছে 8 স্টেট এর ওপর দিয়ে বিস্তৃত। কটা রাজ্য? 8টি রাজ্য। এবার 8টা রাজ্যের নাম একটু মনে রেখে দিই, পরীক্ষাতে অনেক সময় আসে। তাহলে কি কি 8টা রাজ্যগুলো হলো? গুজরাট, চটপট সকলে কমেন্ট করো। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। আবার যখন পশ্চিমবঙ্গের ভূগোল আমরা পড়বো, ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক, তখন আমরা দেখবো যে না, আবার ওয়েস্ট বেঙ্গলের 5টা ডিস্ট্রিক্টের ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে। তাহলে কর্কট ক্রান্তি রেখা যে 8টি রাজ্যের ওপর দিয়ে বিস্তার লাভ করেছে। এবারে দেখো পরীক্ষাতে এক্সামিনাররা আজকাল ট্রিকি কোশ্চেন করেন। কিরকম কোশ্চেন করেন? প্রশ্ন আসবে নিম্নের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তার করেনি, বলে অপশানে দেখবে উত্তরপ্রদেশ অপশানে থাকবে। তো আমরা থিওরিটিক্যালি পড়ে দেখে নিলাম যে উত্তরপ্রদেশের ওপরে কিন্তু ট্রপিক অফ ক্যান্সার নেই। তো এইরকম ভাবে ঘুরিয়েও কিন্তু আজকাল প্রশ্ন আসছে, পরীক্ষাতে আসে। আচ্ছা, টোটাল ল্যান্ড কভারেজ যদি বিশ্বের দেখি তাহলে ভারতের পার্সেন্টেজ কত? তাহলে বিশ্বের মোট ভূপৃষ্ঠের কত শতাংশ ভারতের অন্তর্গত? তাহলে বিশ্বের মোট ভূপৃষ্ঠের মনে রেখে দেবে 2.4% হচ্ছে ভারতের অন্তর্গত। পৃথিবীর যদি টোটাল ভূপৃষ্ঠের পরিমাণ দেখি তো তার কন্ট্রিবিউশনে ভারতেরটা হচ্ছে 2.4। কত? 2.4। কৌশমিকা, শাহিনা, রিয়া, ভেরি গুড ভেরি গুড। অমর ফারুক, খুব সুন্দর, এরকম ভাবে উত্তর করতে থাকো, ঠিক আছে? পরীক্ষাতে আসবে কিন্তু। আচ্ছা, পরবর্তী পয়েন্ট করো, সেটি হচ্ছে দ্রাঘিমার বিচারে ভারতের পূর্বতম রাজ্য। একটা প্রশ্ন আসে, দ্রাঘিমা অনুসারে ভারতের পূর্বতম রাজ্য। তো ভারতের পূর্বতম রাজ্যের নাম কি? না, ভারতের পূর্বতম রাজ্যের নাম হলো কি? অরুণাচল প্রদেশ। মনে থাকবে? তাহলে ভারতের পূর্বতম রাজ্যের নাম অরুণাচল প্রদেশ। এই রাজ্যের না জনঘনত্ব খুব কম, মানে প্রতি বর্গ কিলোমিটারে মানুষের যে বসবাসের পরিমাণ সেটা খুব কম। প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন মানুষের বসবাস। কতজন? 17 জন মানুষের বসবাস। আচ্ছা, ভারতের ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, বা ভারতের যদি প্রশ্ন আসে পশ্চিমতম বিন্দু, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, অরুণাচল প্রদেশে কিবিথু পূর্বে আমরা পাই, আর ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট যেটা হচ্ছে কি? গুহারমতি বা গুহারমোথা, যেটা হচ্ছে কোথায়?
গুজরাট রাজ্যে অবস্থিত। এটাই হচ্ছে ভারতের ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট বা ভারতের পশ্চিমতম বিন্দু। ডান, সকলের হয়েছে, ভালো লেগেছে? সবাই কমেন্টে ইয়েস এবং লাইক করো। আমি নেক্সট টপিকে যাচ্ছি। চেষ্টা করব ম্যাক্সিমামটাই রিভিশন করিয়ে দেওয়ার, যাতে এই একটা ক্লাসে বসে তোমার পুরো চ্যাপ্টার রিভিশন হয়ে যায়, কুইক রিভিশন। কারণ আমি সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই তুলছি যেগুলো বারে বারে পরীক্ষাতে এসেছে, বারে বারে পরীক্ষাতে এসেছে। এখানে এমন কোনো পয়েন্ট আমি তুলছি না যেগুলো আসেনি। তুমি বিলিভ মি, ইন্টারনেটে যদি সার্চ করে দেখো ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল লাইন যা আমি লিখছি, তুমি প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষাতে এরকম এই টপিক থেকে কোশ্চেন দেখে থাকবে। আমি সেইগুলোই তুলছি, ওকে? কারণ আমার পড়িয়ে পড়িয়ে মুখস্থ কোনগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, এই জন্যই পরীক্ষাতে আসে। চলো একটা প্রশ্ন আমরা করি, সেটি হচ্ছে ভারতের পূর্ব পশ্চিমের বিস্তার কত? তাহলে বলো, পূর্ব থেকে পশ্চিম, পূর্ব পশ্চিমের বিস্তার কত কিলোমিটার? পূর্ব পশ্চিমের বিস্তার একটা 3214 কিলোমিটার পাই। 3214 কিলোমিটার হচ্ছে উত্তর দক্ষিণের, আর পূর্ব পশ্চিমের বিস্তার হচ্ছে 29, এগুলো ছোটস্থ থাকবে 33 কিলোমিটার। তবেই তো আমরা বুঝবো না ভালো প্রিপারেশন হয়েছে। যদি আজকে এগুলো না করতে পারো, আটকে যাও, তাহলে কিন্তু ভেরি স্যাড তোমার জন্য। আচ্ছা, এবারে যদি একটু ঘুরিয়ে প্রশ্ন করি যে ভারতের পূর্বতম স্থান আর পশ্চিমতম স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত, বলতে পারবে কেউ? পরবর্তীতে দেখবে এখানে একটা কনসেপ্ট এসছে আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তো আমি এখানে লিখে দিচ্ছি ভারতের, ভালো প্রশ্ন, এই জায়গায় একটা কনসেপ্ট আছে, থিওরি ক্লাস আমি শেখাই। ভারতের পূর্বতম ও পশ্চিমতম স্থানের মধ্যে সময়ের পার্থক্য। কারণ তুমি অরুণাচল প্রদেশ আর গুজরাটের মধ্যে সময়ের পার্থক্য দেখবে, সেটা 5 ঘন্টা 30 মিনিট নয়। এই জায়গায় ভুল হয়ে গেল, এই জায়গায় ভুল হয়ে গেল, যেটি হচ্ছে 1 ঘন্টা 57 মিনিট। 1 ঘন্টা 57 মিনিট, এটাই আমরা হিসেবে সুবিধার্থে বলি প্রায় 2 ঘন্টা। এই জন্যই ভারত যেহেতু, তাই আমাদের একটা প্রমাণ সময় থাকা জরুরি। এই জন্যই একটা কনসেপ্ট এসছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা ভারতের প্রমাণ সময়। তো কোন দ্রাঘিমাকে ফলো করে ভারতের প্রমাণ সময়, এটা পরীক্ষাতে আসে। তাহলে মনে রেখে দেব ভারতের প্রমাণ সময় বা আইএসটি মানে কি ইংরেজিতে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এটা মনে রেখে দেবে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। এই ইটা শেষে দেওয়া জরুরি, কারণ এটা 82 ডিগ্রি 30 মিনিট যে পূর্ব দ্রাঘিমাকে ফলো করে। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এই জায়গায় একটা প্রশ্ন আসে তোমাদের পরীক্ষাতে যে ভারতের প্রমাণ সময় জিএমটি অপেক্ষা, যেটা গ্রিনিচ মিন টাইম আছে, তো এটা নোট করে নাও এই লাইনটা এইরকম ভাবেই যে ভারতের প্রমাণ সময় গ্রিনিচ মিন টাইম বা জিএমটি অপেক্ষা কতটা এগিয়ে? নোট করো, 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। এই এগিয়ে না পিছিয়ে, এটা দিয়ে একবার প্রশ্ন হয়েছিল WBCS এ। তো মনে রেখে দেব যে ভারতের, এই জন্য দেখবি সেই ছোটবেলায় টেপা ফোনগুলোতে যখন আমরা টাইমিং সেট করতে যেতাম, ছোট ছোট সেই নোকিয়ার ফোনগুলোতে দেখবে প্লাস 5 ঘন্টা 30 আমরা যেখানে খুঁজতাম সেখানে গিয়ে টাইম সেট করে দিতাম, হ্যাঁ কি না? কারণ আমরা জিএমটি অপেক্ষা আমাদের টাইমিংটা এগিয়ে আছে 5 ঘন্টা 30 মিনিট। এটা পরীক্ষাতে আসে। তাহলে আইএসটি মানে কি জিএমটি প্লাস 5 ঘন্টা 30, এটা পরীক্ষাতে আসে। হলো, ভেরি গুড ভেরি গুড। চলো এরপর যদি আমাদের প্রশ্ন আসে পক প্রণালী কোন দুই দেশের মধ্যে অবস্থিত বা পক প্রণালীর অবস্থান, মনে রেখে দেব ভারত শ্রীলঙ্কা। তাহলে পক প্রণালী কি হয়ে যাবে কোন দুটোর মধ্যে? সেটা হচ্ছে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে পক প্রণালী আমরা দেখব। এরপরে দেখো একটা গুরুত্বপূর্ণ প্রণালী বা চ্যানেল মনে রাখো, 8 ডিগ্রি চ্যানেল।
8 ডিগ্রি চ্যানেল। তো 8 ডিগ্রি চ্যানেলের অবস্থান কি হবে না, 8 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে আছে, মালদ্বীপ আর মিনিকয়। তাহলে 8 ডিগ্রি চ্যানেল হচ্ছে কার কার মধ্যে, মালদ্বীপ, এটা অনেকের ভুল হয় কিন্তু নোট করে নেবে, মালদ্বীপ আর মিনিকয় এর মধ্যে 8 ডিগ্রি চ্যানেল অবস্থিত। আর যদি আমাদের প্রশ্ন আসে 9 ডিগ্রি চ্যানেল বা 9 ডিগ্রি চ্যানেল, তাহলে তখন উত্তর করব ভারতের লাক্ষাদ্বীপ, ভারতের লাক্ষাদ্বীপ আর মিনিকয়। লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মধ্যে আছে 9 ডিগ্রি চ্যানেল আর 8 ডিগ্রি চ্যানেল মালদ্বীপ আর মিনিকয়ের মধ্যে। ডান, বোঝা গেছে? পরীক্ষাতে কিন্তু আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিলাম। চলো পরবর্তী পয়েন্ট, ভারতের ভূপ্রকৃতি থেকে কিছু প্রশ্ন উত্তর করব। ভারতের ভূপ্রকৃতি থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর করব, একেবারে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। হিমালয় কি ধরনের পর্বত, কি হবে, নোট করো। হিমালয় হলো, ভারতের যে হিমালয় হলো এটি হলো নবীন ভঙ্গিল পর্বত। কি বললাম, অবভিয়াসলি ভঙ্গিল পর্বত, কিন্তু এর প্রকৃতিটা কিরকম, নবীন ভঙ্গিল পর্বত। যেমন আরাবল্লী আমরা যদি পড়ি, আরাবল্লী হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন, যেটা বর্তমান ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত হিসেবেও আরাবল্লীকে কিন্তু ধরা যেতে পারে। এটা অনেক সময় পরীক্ষাতে আসে। হলো, এবারে দেখো, যদি হিমালয় পর্বতমালার যদি আমরা ভাগ করি, একটা দৈর্ঘ্য বরাবর ভাগ হয় আর একটা প্রস্থ বরাবর ভাগ হয়। যেহেতু এটা কুইক রিভিশন, তো আমি পুরো থিওরিটা পড়াবো না, তবে এখান থেকে আমি একটা তোমাদেরকে প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করব যে হিমালয়ের সর্বদক্ষিণে অবস্থিত কোন ভাগটি। একটা দুর্দান্ত প্রশ্ন আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, সেটি হচ্ছে হিমালয়ের সর্বদক্ষিণে অবস্থিত কোনটি। উত্তর করো। হিমালয়ের সর্বদক্ষিণে অবস্থিত, হিমালয়ের সর্বদক্ষিণে অবস্থিত ভাগটির নাম কি, কি হবে? এনিওয়ান? এটাকে দেখবে ইংরেজিতে আউটার হিমালয় বা বহির হিমালয় কিন্তু বলা হয়ে থাকে। একদমই কারেক্ট যারা যারা বলেছো স্যার, শিবালিক হিমালয়। এখানে হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় বা লেজার হিমালয় আমরা পড়ি, তো শিবালিক হিমালয় ইজ দ্য কারেক্ট আনসার। তো এটাকে বহির হিমালয় বা আউটার হিমালয়ও কিন্তু বলা হয়ে থাকে, এটা পরীক্ষাতে আসে। এই জায়গায় এই শিবালিকের অঞ্চলে দেখবে এই যে দুন উপত্যকা আমরা দেখি, যার এক্সাম্পল হচ্ছে দেরাদুন। মনে থাকবে, দেরাদুন অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, দেরাদুন আছে, যেটা পরীক্ষাতে আসতে পারে অনেক সময়, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। চলো পরবর্তী পয়েন্ট, পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা শিখতে চলেছি সেটি হচ্ছে ভাঙ্গর কি। ভাঙ্গর আমরা কাকে বলি, ভাঙ্গর? তাহলে ভাঙ্গর হচ্ছে কাকে আমরা বলবো, যে যখন আমরা উত্তরের আমাদের বিশাল সমভূমি অঞ্চল পড়ি বা গাঙ্গেয় সমভূমি অঞ্চল আমরা পড়ি, সেই সমভূমির প্রাচীন পলি সমৃদ্ধ মৃত্তিকা। তাহলে ভাঙ্গর কি, ভাঙ্গর হচ্ছে প্রাচীন পলি মৃত্তিকা, তাকে আমরা ভাঙ্গর বলি। এর অপোজিট আরেকটা টার্ম আছে যাকে আমরা খাদার বলি। সো খাদার হচ্ছে নবীন পলি সমৃদ্ধ মৃত্তিকা, খাদার হচ্ছে নবীন পলি সমৃদ্ধ মৃত্তিকা। তাহলে কি, খাদার হচ্ছে নবীন পলি আর ভাঙ্গর হচ্ছে কি প্রাচীন পলি। এইখান থেকে একটা অপোজিট সেন্সে কোশ্চেন হয় যে কোনটা বেশি উর্বর, তাহলে আমরা অবভিয়াসলি বুদ্ধি করে বলতে পারবো যে খাদার যেহেতু নবীন পলি, তাই অপেক্ষাকৃত খাদারই হবে বেশি উর্বর, তাই খাদারই হবে বেশি উর্বর। মনে থাকবে? ভেরি গুড। এরপরে চলো একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখি, সেটি হচ্ছে ধ্রিয়ান। ধ্রিয়ান, তো ধ্রিয়ান আমরা কাকে বলি? বিশেষ করে মরুভূমির চলমান বালুয়ারি, আমরা যেটা রাজস্থানে দেখব, তাই মনে রেখে দেব রাজস্থানে মরুভূমি অঞ্চলের
চলমান বালিয়াড়ি। তাহলে মরুভূমি অঞ্চলের চলমান বালিয়াড়িকে আমরা বলে থাকি ধৃয়ান। মরুভূমি অঞ্চলের চলমান বালিয়াড়িকে কি বলা হয়? মরুভূমি অঞ্চলের চলমান বালিয়াড়িকে বলা হয় ধৃয়ান। চলো, এর পরবর্তীতে একটা টার্ম পাই, সেটি হচ্ছে রন। কি জিনিস? তো রন হচ্ছে বেসিক্যালি, মনে রেখে দেবে, মরু অঞ্চলেই আমরা দেখব মরু অঞ্চলের লবণাক্ত, যারা এইগুলো আমার কাছে থিওরিটিক্যাল পড়ে রেখেছো না জীবনে একবার, তো তোমাদের দারুণ হবে। লবণাক্ত জলের হ্রদ, এক্সাম্পল কি? একটা হচ্ছে সম্বর হ্রদ। এই যে আমাদের নতুন 4.0 চলছে, তোমরা ছেলে মেয়েরা যারা নতুন আছো জয়েন করতে পারো, যেখানে বেসিক্যালি আমরা পুরো এগুলো থিওরিটিক্যাল শেখা। এগুলো পড়াতে আমার অনেকদিন সময় লাগে তো না, ধীরে 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 টুকটুক টুকটুক করে আমি এটা শেষ করে থাকি। পুরো এই থিওরির পোর্শনটা পুরো আমি দায়িত্ব নিয়ে শেষ করি, এটা অনেকটাই সময় লাগে পড়তে। চলো, এবারে যদি আমরা উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের দিকে তাকাই, এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে ভারতের প্রাচীনতম, মন দিয়ে শুনবে, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত, বা এটাকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়াস ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন। প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? উত্তর হবে আরাবল্লী। কি না স্যার? আরাবল্লী হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। এটা বর্তমানে ক্ষয়জাত পর্বতেও পরিণত হয়েছে। তাই প্রশ্ন আসে যে আরাবল্লীর হাইয়েস্ট পিক কি? তাহলে মনে রাখো গুরু শিখর। গুরু শিখর আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ। অমর ফারুক স্যার, আমি রেলওয়ের জন্য কোন ব্যাচটা অ্যাডমিশন নেব যদি একটু বলেন। রেলওয়ের এখন রেলের ব্যাচ নম্বর 2 চলছে, এটাতে ভর্তি হও। জানো এই যে ফারুক নামে আমার একজন স্টুডেন্ট ছিল 2020-21 সালে, 21-এ বোধ হয়, ওই যেটাতে ওয়্যারলেস বেরিয়েছিল, একসাথে ওয়্যারলেসও পেয়েছিল, ডাব্লিউবিপি বা কেপিএসআই তেও পেয়েছিল একসাথে, দুটোতেই। তো ওরা ওয়্যারলেস জয়েন করেছে বোধ হয়। খুব ভালো পড়াশোনা করতো, তোমার নাম দেখে মনে পড়লো। যাই হোক, তোমরাও ভালো করে পড়ো। চলো এগিয়ে যাই পরবর্তী প্রশ্নে। এখানে এবারে দেখো আমাদেরকে যেটা প্রশ্ন আসে আরেকটা, সেটি হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা। কি বলবো? পশ্চিম ঘাট পর্বত, বা এটাকে ইংরেজিতে আবার বলে ওয়েস্টার্ন ঘাট। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, পশ্চিম ঘাট বা ওয়েস্টার্ন ঘাট থেকে কি মনে রাখবো? পশ্চিম ঘাট পর্বতমালা এটা কোন বরাবর অবস্থিত, একটা প্রশ্ন আসে। তাহলে দেখো, যদি আমরা এই ছবিটার দিকে দেখাই, তাহলে এটা হচ্ছে কোন সাইড? এটা হচ্ছে ওয়েস্ট সাইড, গুজরাট সাইড। এটা অরুণাচল প্রদেশ, ওড়িশা এদিকে। এটা হচ্ছে ইস্ট সাইড, হ্যাঁ কি না? তাহলে একটা প্রশ্ন আসে যে পশ্চিমঘাট পর্বতমালা ভারতের পশ্চিম উপকূলের সমান্তরালে। তাহলে কি এদিকে তো অ্যারাবিয়ান সি, আরব সাগর। তাহলে এখান থেকে একটা পয়েন্ট হয়, সেটি হচ্ছে পশ্চিমঘাট পর্বত আরব সাগর, বা একটা পয়েন্ট মনে রেখে দেবে, পশ্চিম উপকূলের সমান্তরালে অবস্থিত। পশ্চিম উপকূলের সমান্তরালে অবস্থিত। তাহলে পশ্চিমঘাট পর্বতমালা আরব সাগর বা পশ্চিম উপকূলের সমান্তরালে অবস্থিত। এবং খবর তো উচ্চপূর্ণ ও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এর হাইয়েস্ট পিক কোনটি? তাহলে মনে রেখে দেবে আনাইমুদি হচ্ছে এর সর্বোচ্চ শৃঙ্গ। এবং পরীক্ষাতে না এত সহজভাবে আসে না, পরীক্ষাতে আসে সমগ্র দক্ষিণ ভারতের বা দাক্ষিণাত্য মালভূমির, এইভাবে অনেক সময় আসে যে দাক্ষিণাত্য
মালভূমির হাইয়েস্ট পিক কি? একই বিষয়, পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ যেটা ওইটাই। তো উত্তর করে আসবে আনাইমুদি। ভালো লাগছে তো? কি গো সকলের ভালো লাগছে তো? বুঝতে পারছো তো? আগের দিন যারা হিস্ট্রি দেখোনি দেখে নেবে। প্রিয়া বলছে হেভি, থ্যাংক ইউ। কারণ এইগুলো অনেক খেটে করতে হয়, এবং তোমরা একটা জিনিস দেখবে এই সিরিজে 1000-এর বেশি প্রশ্ন আমরা একদিনে করে ফেলি, 1000-এর কোশ্চেনের কনসেপ্ট আমরা শিখে ফেলি। কারণ এগুলোতে যখন র্যাপিড রিভিশন চলে, যারা একবার পড়ে রেখেছে তারা ধরতে পারে বিষয়গুলো। কিছু বিষয় মনে আছে, কিছু বিষয় ভুলে গেছে, স্বাভাবিক জিনিস। বাট এই যে রিভিশনটা হয়, এই রিভিশনের মানে গুরুত্ব অপরিসীম। বারবার করে তোমরা হয়তো বুঝতেও পারছো। চলো এরপরে যদি আমরা প্রিয় ছাত্র এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, এর পশ্চিমঘাটের অন্য নাম কি? তাহলে মনে রেখে দেবে, পশ্চিমঘাট পর্বতমালা অন্য যে নামেও পরিচিত, বা একটা প্রশ্ন এসেছিল যে পশ্চিমঘাট পর্বত মহারাষ্ট্রে কি বলে। তো পশ্চিমঘাট বলতে বিশেষ করে সহ্যাদ্রি পর্বত বলে, একই জিনিস। তো পশ্চিমঘাট পর্বত অলসো নোন অ্যাজ সহ্যাদ্রি মাউন্টেন, হাইয়েস্ট পিক হচ্ছে আনাইমুদি। তাহলে সিমিলারলি পূর্বঘাট পর্বত আছে, এর হাইয়েস্ট এর অন্য নাম কি? মলয়াদ্রি। মলয়াদ্রি। এবং তাহলে পূর্বঘাট কার উপকূলে অবস্থিত? না, এটা হয়ে যাবে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত, বা বঙ্গোপসাগরের সমান্তরালে অবস্থিত। সমান্তরালে বলতে প্যারালালি, বঙ্গোপসাগরের সমান্তরালে অবস্থিত। পূর্বঘাটের হাইয়েস্ট পিক কি হবে? পূর্বঘাটের যদি আমাদের প্রশ্ন আসে, এর হাইয়েস্ট পিক, সর্বোচ্চ চূড়া কি? নোট করে নাও, পূর্বঘাটের হাইয়েস্ট পিক হয়ে যাবে জিন্দা গাদা। এবারে বলে রাখি, মন দিয়ে শুনবে, অনেক সময় এমনও কিছু পরীক্ষা দেখা যায়, সেই পরীক্ষাতে জিন্দা গাদা ইন জেনারেলি, দেখো মন দিয়ে শুনবে, ইন জেনারেলি জিন্দা গাদা হাইয়েস্ট পিক হিসেবে মনে রেখে দেবে। বাট পিএসসির পরীক্ষাতে এবং এসএসসির পরীক্ষাতে এটা হয়, অনেক সময় দেখবে মহেন্দ্রগিরিকে হাইয়েস্ট পিক হিসেবে দেখানো হয়। তো তোমাদেরকে জানিয়ে রাখলাম, ইন জেনারেল থটে মনে রেখে দেবে জিন্দা গাদা। এবারে অপশনে আমার জিন্দা গাদা দিল না, মহেন্দ্রগিরি দিল, তখন এটাই উত্তর করে আসবে, কারেক্ট হয়ে যাবে। বুঝে গেল? চলো চলো ডান। এবারে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যদি দেখি কিছু গুরুত্বপূর্ণ পর্বতের হাইয়েস্ট পিক, তাহলে উত্তর কি? সাতপুরা। সাতপুরা হচ্ছে আমাদের একটা হোস্ট জাতীয় স্তূপ পর্বত। এর হাইয়েস্ট পিক কি? সাতপুরার হাইয়েস্ট পিক হচ্ছে ধূপগড়। সাতপুরার হাইয়েস্ট পিক হচ্ছে ধূপগড়। নীলগিরি, টোডা উপজাতির মানুষ বসবাস করে এই উপত্যকা অঞ্চলে, এর হাইয়েস্ট পিক কি? নীলগিরি দোদা বেতা। নীলগিরির হাইয়েস্ট পিক কি হয়ে যাবে? দোদা বেতা। পরবর্তীতে আর একটা আসে বিন্ধ্য রেঞ্জ, বিন্ধ্য পর্বত। এই বিন্ধ্য পর্বত থেকে একটা লাইন না লিখলেই নয়, এটা পরীক্ষাতে আসে। সেটা হলো বিন্ধ্য পর্বতকে বলা হয়ে থাকে, বিন্ধ্য পর্বতকে বলা হয়ে থাকে উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি তোমাদের যেভাবে রিভিশন করে দিচ্ছি না, কেউ যদি মন দিয়ে সারা বছর আমার কাছে এভাবে পড়তো, নিশ্চিতভাবে সে কনফিডেন্ট নিয়ে কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। কারণ আমি ফাউন্ডেশনে যেভাবে শিখিয়েছি এইগুলো। বিন্ধ্য পর্বত হচ্ছে উত্তর দক্ষিণ ভারতের জলবিভাজিকা। একটা প্রশ্ন আসে যে উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা কোনটিকে বলা হয়? তাহলে বিন্ধ্যর হাইয়েস্ট পিক কি হয়ে যাবে? যদি আমাদের বিন্ধ্যর হাইয়েস্ট পিক বলে, মনে রেখে দেবে এখানে একটা পয়েন্ট আছে, সদ্ভাবনা শিখর, বা মনে রেখে দেবে গুডউইল পিক। বা গুডউইল পিক বা সদ্ভাবনা শিখর হচ্ছে এর সর্বোচ্চ চূড়া হয়েছে। আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, সেটি হচ্ছে কোথায়, হোয়ার ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট মিটস, অর্থাৎ কোথায়
পূর্বঘাট ও পশ্চিমঘাট মিলিত হয়? কোথায় পশ্চিমঘাট ও পূর্বঘাট মিলিত হয়? উত্তর মনে রেখে দেবে, নীলগিরি পর্বতে। কি মনে রাখবো? না, নীলগিরি পর্বতে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পরস্পর মিলিত হয়। খুব গুরুত্বপূর্ণ জায়গা। নীলগিরি পর্বতে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পরস্পর মিলিত হয়। চলো বেশ কিছু মাউন্টেন পাস দেখা যাক। থলঘাট গুরুত্বপূর্ণ গিরিপথ, বলো থলঘাট অবস্থিত কোথায়? মনে রেখে দেবে, মুম্বাই নাসিক সংযোগ করে, মনে থাকবে। এরপরে পলঘাট, যদি পলঘাট আসে দুভাবে মনে রেখে দেবে, একটা হচ্ছে তামিলনাড়ু আর কেরল, রাজ্য ভিত্তিক আসলে তামিলনাড়ু আর কেরালা। আর যদি স্থান বেসড কোশ্চেন্সটা হয়, তামিলনাড়ুর হচ্ছে কোয়েম্বাটুর আর কেরালার হচ্ছে পালাকাড। মনে থাকবে? তাহলে এই প্রশ্নটা আমরা দুভাবে মনে রেখে দেবো, পলঘাটটা। আর ভোরঘাট কোথায় সংযোগ? ভোরঘাট মুম্বাই পুনে, মুম্বাই পুনের মধ্যে সংযোগ করে ভোরঘাট গিরিপথ। বুঝতে পেরেছো? মাথায় ঢুকেছে? ধরতে পারছো তো? তাহলেই হবে, আমার এত কষ্ট করে করা তাহলেই সার্থক। গুড গুড। সবাই একেবারে লাইক হয়ে যাক। এরপরে দেখো আমরা যেটি শুরু করব, উপকূলীয় সমভূমি থেকে কিছু প্রশ্ন আসে। উপকূলীয় সমভূমি, তো সর্বপ্রথম মালাবার, মালাবার বলতে কাকে বোঝা হয়? মালাবার অঞ্চল। তো মালাবার মানে হচ্ছে, মনে রেখে দেবে, কেরলের উপকূল। মালাবার বলতে আমরা কি বুঝছি? কেরলের উপকূল ভাগ। কেরালার উপকূল ভাগকে আমরা কি বলি? মালাবার। এবার এই মালাবার উপকূলে কি দেখা যায় জানো? মনে রেখে দেবে, মালাবার উপকূলে অসংখ্য অসংখ্য উপহ্রদ, অসংখ্য উপহ্রদ বা যাকে আমরা লেগুনস বলি। যেমন আমরা ওড়িশায় দেখেছি, মনে রেখে দেবে, যেমন আমরা ওড়িশায় দেখেছি চিল্কা। তো এটা হচ্ছে লার্জেস্ট লেগুন, এটা হচ্ছে আমাদের বৃহত্তম লেগুন, এটা খুব আসে। তো মালাবার উপকূলে আমরা এরকম অসংখ্য উপহ্রদ বা লেগুন দেখা যায়। এদের স্থানীয়ভাবে কি বলা হয় জানো? এদেরকে স্থানীয়ভাবে বলা হয়ে থাকে কয়াল। খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, এদেরকে স্থানীয়ভাবে বলা হয় কয়াল। তাহলে যদি আমরা কয়াল, যেমন এখানে একটা এক্সাম্পল মনে রাখো, সেটা হচ্ছে ভেম্বানাদ কয়াল। কিন্তু ভেম্বানাদ হ্রদের নাম শুনেছো না? তো এটা একটা কয়াল। এবং এখানেই খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে আমরা এই জায়গায় ব্যাকওয়াটার্স লেক দেখি। ব্যাকওয়াটার্স লেক যাকে আমরা বলি, তো এটা ব্যাকওয়াটার্স বলতে কি বোঝায়? কাইন্ড অফ লেগুন, মানে এই লেগুনেরই একটা টাইপ, যাকে আমরা ব্যাকওয়াটার্স লেক বলি, এইটা দেখায়। আর চিল্কা হচ্ছে ভারতের, চিল্কা হচ্ছে এটা বৃহত্তম, ভারতের বৃহত্তম লেগুন। লেগুন কথার অর্থ কি? লেগুন কথার অর্থ হচ্ছে উপহ্রদ। লেগুন কথার অর্থ কি? লেগুন কথার অর্থ হচ্ছে উপহ্রদ। চলো পরবর্তী পয়েন্ট, যদি প্রশ্ন আসে যে গ্রানারি অফ সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের শস্য ভান্ডার কাকে বলা হয়, তখন উত্তর কি হবে? দক্ষিণ ভারতের শস্য ভান্ডার কাকে বলা হবে?
গ্রানারি অফ সাউথ ইন্ডিয়া, খুব গুরুত্বপূর্ণ। কৌশমিকা, ভেরি গুড। কি হবে? থাঞ্জাভুর। ভালো প্রশ্ন। থাঞ্জাভুর ইজ দা কারেক্ট আনসার। এটা পরীক্ষাতে অনেক সময় আসে। এরপরে চলে এসো, ভারতের যে দ্বীপপুঞ্জ সমূহ রয়েছে সেখান থেকে বেশ কিছু মজার প্রশ্ন হয়। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রেখে দেবে যে লক্ষাদ্বীপ কি ধরনের দ্বীপ? লক্ষাদ্বীপ হলো কোরাল আইল্যান্ড। লাক্ষাদ্বীপ হলো প্রবাল দ্বীপ। লাক্ষাদ্বীপ হলো প্রবাল দ্বীপ, এটা পরীক্ষাতে আসে। লাক্ষাদ্বীপ হলো প্রবাল দ্বীপ, এটা পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ আসে। আর লাক্ষাদ্বীপের ক্যাপিটাল সিটি কি? হ্যাঁ, লাক্ষাদ্বীপের ক্যাপিটাল মনে রেখে দেবে কাভারাত্রি। লাক্ষাদ্বীপের ক্যাপিটাল বা রাজধানী শহরের নাম কি? কাভারাত্রি হচ্ছে এর রাজধানী শহর। হয়েছে? খুব ভালো প্রশ্ন। এবারে দেখো, যদি আমাদের এই প্রশ্নটা আসে যে 10 ডিগ্রি চ্যানেল কোথায় পাবো? 10 ডিগ্রি চ্যানেল না, এই লাইনটাই মনে রেখে দেবে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পরস্পর 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন। বা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন প্রণালী বা কি দ্বারা পরস্পরের থেকে আলাদা হয়েছে যদি প্রশ্ন আসে, তো মনে রেখে দেবে উত্তর হবে 10 ডিগ্রি চ্যানেল বা 10 ডিগ্রি চ্যানেল। এখানে আরেকটা ফাইনাল পয়েন্ট, সেটা হচ্ছে ডানকান প্যাসেজ বা ডানকান প্রণালী। চটপট তোমরা লেখো, কি হবে? ডানকান প্রণালী সংযোগ করে। ডু ফাস্ট এভরিওয়ান and give me a minute. চলো, তাহলে কি হবে রাইট অ্যান্সার? কে বলবে? যে যদি ডানকান প্রণালী আসে তো মনে রেখে দেবে ডানকান প্রণালী হয়ে যাবে দক্ষিণ আন্দামান, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে অবস্থিত। অথবা এই প্রশ্নটা এইভাবে আসে, এই যে উত্তর আন্দামান, মধ্য আন্দামান আর দক্ষিণ আন্দামান, এতে তো গ্রেট আন্দামান বলে, এই জন্য এইভাবেও মনে রেখে দেবে প্রশ্নে যদি গ্রেট আন্দামান অ্যান্ড লিটল আন্দামান থাকে তাও উত্তর কারেক্ট হবে। কি বললাম? যদি আমাকে অপশনে দক্ষিণ আন্দামান ক্ষুদ্র আন্দামান দেয় ভালো কথা, রাইট অ্যান্সার। যদি সেটা না দেয় তাহলে দেখবে এটা থাকবে, সেটা হচ্ছে গ্রেট আন্দামান অ্যান্ড লিটল আন্দামানের মধ্যে অবস্থিত। এটা পরীক্ষাতে খুব আসে। ডান? মাথায় ঢুকেছে সকলের? গ্রেট আন্দামান অ্যান্ড লিটল আন্দামানের মধ্যে এই ডানকান প্যাসেজ। এবার এই অনেক সময় দেখবে প্রণালী না দিয়ে দেখবে অনেক সময় প্যাসেজ লিখে দেয়, তো ব্যাপার একই। বোঝাতে পেরেছি? চলো, ভারতের নদ নদী থেকে আমি তোমাদেরকে এখন কিছু প্রশ্ন উত্তর ধরবো। রিভার সিস্টেম, সকলের রিভার সিস্টেম পড়া আছে? ইয়েস অর নো? আই হোপ সো। কেউ না বলো না,
কষ্ট পাবো, কেননা এই তোমার নদ নদী বলো যদি না পড়া থাকে তাহলে তো এই পরীক্ষায় কি করবে বলো? নদ নদী থেকে তো সবচেয়ে বেশি নাম্বার আসতে পারে না, রিভার সিস্টেম। চলো বলো, সবার প্রথম সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে, কে বলবে? সিন্ধু নদী উৎপত্তি স্থল বলো। ইন্দাস। বলো, সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায়? সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায়? কি হবে সঠিক উত্তর? সিন্ধু নদীর উৎপত্তি স্থল, হ্যাঁ, মানস সরোবরের কাছে সিংখাবাব হিমবাহ, বা এখানে একটা টার্ম মনে রেখে দিয়ে বোকাটসু হিমবাহ। ঠিক আছে, বোকাটসু বা সিংখাবাব, মেনলি এটাই মনে রাখতে পারো। চলো সবার প্রথম প্রশ্ন দেখো, আমরা যেটা করতে চলেছি এই টপিকে সেটি হচ্ছে সিন্ধুর উপনদীগুলির নাম বলো। পরীক্ষাতে মেজর আসে যে সিন্ধুর উপনদী মানে হচ্ছে ট্রিবিউটারিজ, ঠিক আছে, উপনদীগুলির নাম। এবারে যে কোনো নদীরই যখন আমরা উপনদী পড়ি মনে রাখবে তার লেফট ব্যাংক কিছু ট্রিবিউটারিজ থাকে, বা বাম তীরের কিছু উপনদী থাকে, আর কিছু আমরা ডান তীরের উপনদী পাই। তাহলে সিন্ধুর লেফট ব্যাংক, মেইনলি হচ্ছে লেফট ব্যাংক, বাম তীরের প্রধান এবং গুরুত্বপূর্ণ উপনদীগুলো কি কি? শতদ্রু মনে রাখবে, বা যেটাকে সতলেজ বলি, বিপাশা যাকে আমরা কি বলি? বিয়াস বলি, ইরাবতী যাকে আমরা কি বলি? রাভি বলি, চন্দ্রভাগা যাকে আমরা চেনাব বলি, বিতস্তা যাকে আমরা ঝিলাম বলি। এই হচ্ছে পাঁচটা গুরুত্বপূর্ণ উপনদী লেফট ব্যাংকের মধ্যে। সহায়ক গিলগিট হচ্ছে রাইট ব্যাংক ট্রিবিউটারিজ এর মধ্যে, এন্ড মেইনলি আমাদের পরীক্ষায় যেটা আসে সেটা লেফট ব্যাংক ট্রিবিউটারিজ থেকেই আসে, শতদ্রু, বিপাশা। এই জন্য দেখবে আমরা যে আমাদের ভারতের একটা গুরুত্বপূর্ণ রাজ্য যাকে আমরা বলি পাঞ্জাব, পাঞ্জাবকে আমরা কি বলি জানো? এই পাঁচটা গুরুত্বপূর্ণ উপনদীর কন্ট্রিবিউশন আছে। একে বলা হয়ে থাকে ল্যান্ড অফ 5 রিভার্স, বা তোমরা পড়েছো নিশ্চয়ই যে পঞ্চ নদের দেশ বলা হয়। ঠিক আছে, পঞ্চ নদের দেশ বলা হয়। চলো এবার এই উপনদীর ওপর থেকে বা সিন্ধুর এই জায়গা থেকে কিছু প্রশ্ন হতে পারে। সবার প্রথম, শ্রীনগর শহর অবস্থিত, শ্রীনগর শহর অবস্থিত কোথায়? কোন নদীর তীরে শ্রীনগর শহর অবস্থিত? একদমই ঝিলাম নদীর তীরে। ঝিলাম নদী হবে কারেক্ট আনসার। এরপরে সালাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বলতে জলবিদ্যুৎ প্রকল্প, সালাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এটা নির্মিত যে নদীতে, তা কোন নদীর সঙ্গে হবে? মনে রেখে দেবে চেনাব। এগুলো একদম খুঁটিয়ে খুঁটিয়ে ডেপথের প্রশ্ন, আর সব আসছে পরীক্ষায়, ইন্টারনেটে সার্চ করে দেখবে পরীক্ষাতে আসে। বাগলিহাট ড্যাম, বাগলিহাট ড্যাম কনস্ট্রাক্টেড হয়েছে যে নদীর ওপরে, তা এটাও হয়ে যাবে চেনাব নদী। বাগলিহাট ড্যাম এটা আসে কিন্তু পরীক্ষাতে। আর একটা খুব ফেমাস, সেটা হচ্ছে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। কি বললাম? ভাকরা নাঙ্গাল পরিকল্পনা, এটি
সিন্ধুর কোন উপনদীর সাথে সম্পর্কিত? শতদ্রু। শতদ্রু বা সতলেজ যাকে আমরা বলি, শতদ্রুর সাথে সম্পর্কিত হচ্ছে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। মনে থাকবে, শতদ্রু নদীর সাথে সম্পর্কিত। তুলে নিয়েছো? তাহলে এবারে বলো তো দেখি, এই সিন্ধু নদী কোথায় গিয়ে পতিত হয়েছে? আরব সাগর নাকি বঙ্গোপসাগরে? যদি একটু ঘুরিয়ে প্রশ্ন আসে যে সিন্ধু নদী কোথায় গিয়ে পতিত হয়েছে, যদি এই প্রশ্ন আসে তখন উত্তর কি হবে দেখি, কে বলতে পারে? কোথায় গিয়ে পতিত হয়েছে? আরব সাগর অবভিয়াসলি। কেন? সিন্ধু কি, সিন্ধু হচ্ছে পশ্চিম বাহিনী নদী। সিন্ধু কোন বাহিনী নদী? সিন্ধু হচ্ছে পশ্চিম বাহিনী নদী, ওয়েস্টার্ন ফ্লোজ রিভার। বাস এটাই তো ইম্পর্টেন্ট পয়েন্ট না, এটা ওয়েস্টার্ন ফ্লোজ রিভার, পশ্চিম বাহিনী নদী। হয়ে গেল। আচ্ছা, নমামি গঙ্গে প্রোগ্রাম কবে লঞ্চ করা হয়েছিল? নমামি গঙ্গে প্রোগ্রাম কবে লঞ্চ করা হয়েছিল, যদি এই প্রশ্ন আসে? নমামি গঙ্গে প্রোগ্রাম, হ্যাঁ 2014। ভেরি গুড, 2014। চলো এবারে যদি আমরা দেখি, ভারতের প্রধান এবং দীর্ঘতম যে নদী সেটা হলো গঙ্গা রিভার বা গঙ্গা নদী। মোট দৈর্ঘ্য কতটা হয়ে যাবে? 2525 কিলোমিটার, 2525 কিলোমিটার মতো যার মোট দৈর্ঘ্য, 2525 কিলোমিটার। এবার যে গঙ্গোত্রী হিমবাহের যে গোমুখ গুহা সেখান থেকে উৎপত্তি লাভ করে। উৎসস্থলে এর নাম কি একটা প্রশ্ন আসে, যে উৎসস্থলে, ছোটবেলায় পড়েছো নিশ্চয়ই ভাগীরথীর উৎস সন্ধানে, তাহলে উৎসস্থলে কি বলা হবে? ভাগীরথী। তাহলে উৎসস্থলে কি বলা হচ্ছে? ভাগীরথী বলা হচ্ছে। এবারে এই যে কনফ্লুয়েন্স গুলো রয়েছে বা নদীর যে সঙ্গম, সঙ্গম থেকে প্রশ্ন আসে, তাই এটা একটু খুব মন দিয়ে তুলে নেবে। কি বললাম? সঙ্গম থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে। তো কিরকম সঙ্গম আসে? অলকানন্দ, এগুলো সব উত্তরাখণ্ডে মেনলি, ঠিক আছে? অলকানন্দা, ভাগীরথী কোথায়? কি হবে? অলকানন্দা ভাগীরথী দেবপ্রয়াগ। অলকানন্দা ভাগীরথী হলো দেবপ্রয়াগ। অলকানন্দা মন্দাকিনী, অলকানন্দা মন্দাকিনীকে আমরা কি বলবো? রুদ্রপ্রয়াগ। কোথায় আছে? উত্তরাখণ্ড। আরেকটা তুলে নেবে, আরেকটা তোমরা তুলে নেবে, অলকানন্দা নন্দাকিনী, কি বলবো এটাকে? নন্দপ্রয়াগ। অলকানন্দা নন্দাকিনী বললে নন্দপ্রয়াগ, অলকানন্দা নন্দাকিনী বললে নন্দপ্রয়াগ। তুলে নাও, অলকানন্দা নন্দাকিনী বললে নন্দপ্রয়াগ। এবারে চলো আমি রিভার থেকে কিছু কোশ্চেন্স করে রিভার সাইড সিটি করাবো, ঠিক আছে? সবার প্রথমে এই জায়গাটা থেকে প্রশ্ন আসে যে গঙ্গার গঙ্গার
বাম তীরের উপনদী বা গঙ্গার লেফট ব্যাংক ট্রিবিউটারিজ কোন কোনগুলি? বলো। গঙ্গার লেফট ব্যাংক ট্রিবিউটারিজ বা গঙ্গার বাম তীরের উপনদী কোন কোনগুলি? পরীক্ষাতে এসেছে কিন্তু প্রিভিয়াস ইয়ারে, বলে দিলাম। ভেরি গুড কৌশমিকা। তাহলে এখানে কি হয়ে যাবে? গোমতী, নোট করে নাও। গোমতী, ঘরঘরা, গন্ডক, কোশি, এগুলো সব হচ্ছে লেফট ব্যাংক ট্রিবিউটারিজ। আর যদি প্রশ্ন আমাদের ঘুরে যায়, সেটা হচ্ছে যদি প্রশ্ন চলে আসে কোন কোনগুলো হচ্ছে রাইট ব্যাংক ট্রিবিউটারিজ, কোন কোনগুলো হচ্ছে ডান তীরের উপনদী, তাহলে সেক্ষেত্রে কি কি হয়ে যাবে? অজয়, যমুনা, সোন, কংসাবতী, দামোদর ইত্যাদি ইত্যাদি। এবারে মেইন এখানে যেহেতু গঙ্গার প্রধান উপনদী হচ্ছে যমুনা, এটা পরীক্ষাতে আসে। কি বললাম? যমুনা থেকে এই লাইনটা অলওয়েজ মনে রেখে দেবে, যমুনা হচ্ছে আমাদের বিশেষ করে লংগেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা, বা গঙ্গার দীর্ঘতম উপনদীর নাম কি? গঙ্গার দীর্ঘতম উপনদীর নাম হচ্ছে যমুনা। এই যমুনার তীরে অবস্থিত শহরের নাম কি? তোমরা বলো, আমি বলবোই না। যমুনার তীরে অবস্থিত শহর কি? আরে দিল্লি শহর। আর কি শহর আছে? আর কি কোনো শহর আছে? হ্যাঁ আছে, বলতে ভালো। দিল্লি আছে যমুনার তীরে। আর আর ভেরি গুড সুস্মিতা, আগ্রা হচ্ছে এর এ। এবারে আরেকটা খুব মেজর পয়েন্ট আছে এখান থেকে, আরেকটা খুব মেজর পয়েন্ট আছে, সেটি হচ্ছে যমুনার উপনদীর মধ্যে আবার মনে রেখে দেবে চম্বল, চম্বল, বেতোয়া, কেন। তো চম্বল নদীর তীরে একটা গুরুত্বপূর্ণ শহর আছে, সেটা হলো কোটা সিটি। রাজস্থানের যে কোটা শহর আছে না, কোচিং এর জন্য খুবই ফেমাস, তো সেটা এখানে আছে। বিশেষ করে রানা প্রতাপ সাগর বাঁধ, জহর সাগর বাঁধ এখানে নির্মিত হয়েছে। আর এখান থেকে দুটো পয়েন্ট মনে রেখে দেবে, সেটা হচ্ছে সরো অফ বেঙ্গল বললে, বাংলার দুঃখ বললে উত্তর হবে দামোদর। আর যদি প্রশ্নটা ঘুরে যায়, গিয়ে হয় সরো অফ বিহার, তাহলে উত্তর হবে কোশি। কোশিকে আমরা বলবো সরো অফ বিহার, আর সরো অফ বেঙ্গল কি? দামোদর ইজ দ্য রাইট আনসার। দেখো, যদি ব্রহ্মপুত্র নদী থেকে প্রশ্ন আসে না, এই দুটো মনে রেখে দেবে, সেটা হচ্ছে ধানসিঁড়ি, সুবর্ণসিঁড়ি। আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে তোমরা পড়েছ। সুবর্ণসিঁড়ি, এটা কার উপনদী? এ হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী। চোদ্দতে চলছে, 14তে চলছে, এক কাজ করা যায়। হবে না, ডিউ টু নেটওয়ার্ক ইস্যু ক্লাসটা রিআপলোড করো।
চলছে না, ঠিক আছে দিয়ে আপলোড। চলো শুরু করি। আর চারিদিকে সব ক্লাস চলে তো চাপ আর কি, ইন্টারনেটের নিয়ে আমাদের কাজ কারবার, কোথাও একটু ইন্টারনেট ইস্যু হলে প্রচুর সমস্যা হয়ে যায়। হ্যাঁ এবার একটু ভালো প্রশ্ন জিজ্ঞেস করি, সবই ভালো প্রশ্ন, কোনোটাই খারাপ নয়। নেক্সট পয়েন্ট ইজ, ব্রহ্মপুত্র নদী উৎসস্থলে কি নামে পরিচিত? কে বলবে? উৎসস্থলে আমরা বলবো কি বোঝানো, সাংপো। উৎসস্থলে বলবো সাংপো। আর তারপরে যখন অরুণাচল প্রদেশ দিয়ে প্রবেশ করে, অরুণাচল প্রদেশে এটিকে কি বলা হবে? ডিহং। অরুণাচল প্রদেশে বলা হবে ডিহং। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ডিহং। একটা লাইন তোমরা তুলে রাখো, সেটা হচ্ছে জাতীয় জলপথ, আমি লিখে দিচ্ছি, যেমন আমাদের ন্যাশনাল হাইওয়ে হয় না, তেমনি হয় ন্যাশনাল ওয়াটারওয়েজ 2 বা জাতীয় জলপথ। এটা কোন নদীতে যদি প্রশ্ন আসে মনে রেখে দেবে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে। কোন নদীতে? ব্রহ্মপুত্র নদীতে, জাতীয় জলপথ 2। আর এখানে মাজুলি দ্বীপ আছে জানো নিশ্চয়ই, ব্রহ্মপুত্রের অববাহিকায় খুব গুরুত্বপূর্ণ। আর ভারতের প্রথম, এটা কিন্তু দ্বীপ জেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল, ভারতের প্রথম দ্বীপ জেলা হিসাবে এটিকে ঘোষণা করা হয়। এবারে চলো আমরা যদি একটা মুখ্যত রিভার নিয়ে কথা বলি, আমাদের রিভার হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম রিভার, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। কি উত্তর হবে? অবভিয়াসলি আমরা সবাই জানি যে গোদাবরী ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ গোদাবরী হলো আমাদের দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। পরীক্ষাতে তা তো সহজ আসে না, পরীক্ষাতে এইরকম আসে এই 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 কোশ্চেন্সটা দিয়ে, বিশেষ করে যে আমাদের লংগেস্ট পেনিনসুলার বা উপদ্বীপীয় ভারতের লংগেস্ট পেনিনসুলার রিভার সিস্টেম বা উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী ব্যবস্থা কোনটি? এগেইন আনসার হবে গোদাবরী। ঠিক আছে, এটা এভাবে আসে। আর এই যে দক্ষিণ গঙ্গা বা দক্ষিণ ভারতের গঙ্গা, এটা নিয়ে যদি কারো ডাউট থাকে মনে রেখে দেবে, এটা ইংরেজিতে একবার দেখে নেবে কি আছে। তো এটাকে আমরা বেসিক্যালি বলি দক্ষিণ গঙ্গা, বা মনে রেখে দেবে বৃদ্ধ গঙ্গা, বা দক্ষিণ ভারতের গঙ্গা, এইভাবে মনে রেখে দেবে। বৃদ্ধ গঙ্গাও এটিকে বলা হয়ে থাকে। ঠিক আছে, বৃদ্ধ গঙ্গাও বলা হয়ে থাকে। এই গোদাবরীর তীরে অবস্থিত শহরের নাম হচ্ছে নাসিক। গোদাবরীর তীরে অবস্থিত তীরবর্তী শহরের নাম হচ্ছে নাসিক, এটা পরীক্ষাতে খুব আসে। এরপরে যখনই আমরা আরেকটু এগোবো, একটা প্রশ্ন আসে যে তুঙ্গভদ্রা ইজ এ ট্রিবিউটারি অফ। তুঙ্গভদ্রা কার উপনদী? নোট করে নাও, তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণার উপনদী। কৃষ্ণার উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা, এটা খুব আসে। আর এছাড়া কৃষ্ণার উপনদী আর কি কি হতে পারে? ভীমা হতে পারে, মুসি হতে পারে, যার তীরে হায়দ্রাবাদ শহর অবস্থিত, ঘটপ্রভা, মলপ্রভা, এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ উপনদীর মধ্যে পড়বে। আর তুঙ্গভদ্রা কার ট্রিবিউটারি? এটা খুব আসে, তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণার ট্রিবিউটারিজ। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তুঙ্গভদ্রা ইজ এ ট্রিবিউটারি অফ হুইচ রিভার, তাহলে হয়ে যাবে কৃষ্ণা। হলো? তাহলে বলো নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত? অবভিয়াসলি উত্তর হবে কৃষ্ণা রিভার।
নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনায় কৃষ্ণা নদীতেই হয়েছে। গঙ্গেস অফ সাউথ বা দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়? উত্তর করে আসবে কাবেরী, যদি এভাবে আসে। কাবেরী। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, কাবেরীর উপরে একটা ফেমাস জলপ্রপাত আছে। জলপ্রপাতটির নাম কি জানো? শিব সমুদ্রম জলপ্রপাত। শিব সমুদ্রম জলপ্রপাত এই কাবেরী নদীর উপরে নির্মিত হয়েছে। কি জলপ্রপাত? আর একবার তুলে নাও, শিব সমুদ্রম জলপ্রপাত এই কাবেরী নদীর উপরে অবস্থিত। যদি প্রশ্ন আসে হুড্রু জলপ্রপাত, তাহলে হবে কি? সুবর্ণরেখা নদীতে। দুটো উপনদী জিজ্ঞেস করবো, বলো তো। বরাকর কার উপনদী? আর খারকাই কার উপনদী? বরাকর কার উপনদী আর খারকাই কার উপনদী? দেখবে যদি বরাকর বলে, মেন হচ্ছে দামোদর, সর অফ বেঙ্গল যাকে বলেছিলাম। আর খারকাই হয়ে যাবে সুবর্ণরেখা। খড়কাই হয়ে যাবে সুবর্ণরেখা। খুব আসে, হ্যাঁ, বরাকর কোনা। এই জন্য দেখবে এখানে এখানে প্রচুর প্রশ্ন জিওগ্রাফিতে। কটা বলবো দেখো। আর এস পি বা যাকে আমরা বলি রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট। রিভিশনটা মোটামুটি 15 দিন সময় পেলে রিভিশনে পুরো ঠোঁটস্থ করে দিতাম সব। কোন নদীর তীরে অবস্থিত প্রশ্ন আসে, সো মনে রেখে দেবে ব্রাহ্মণী নদী। এটা হচ্ছে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট অবস্থিত এখানে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট, দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী, লংগেস্ট ওয়েস্টার্ন ফ্লোজ রিভার, কি হবে? নর্মদা। নর্মদা হচ্ছে আমাদের দীর্ঘতম পশ্চিমবাহী নদী, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। নর্মদা দীর্ঘতম পশ্চিমবাহী নদীর নাম হচ্ছে নর্মদা। নর্মদা নদীর উৎস থেকে অনেকবার প্রশ্ন এসছে। উৎস হয়ে যাবে মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে নর্মদা নদী হয়েছে, এবং যেটা খাম্বাত সাগরে গিয়ে পতিত হয়েছে। নর্মদা নদীর ওপর অবস্থিত যেগুলো সেটা মনে রেখে দেবে, ধোঁয়াধার ফলস, ধোঁয়াধার জলপ্রপাত, সর্দার সরোবর পরিকল্পনা বা সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে। এন্ড মধ্যপ্রদেশের তীরে মেইনলি জবলপুর শহর অবস্থিত আছে, ঠিক আছে, জবলপুর শহর অবস্থিত। নেক্সট, উকাই ড্যাম বিল্ট অন হুইচ রিভার? সঠিক উত্তর হয়ে যাবে তাপ্তি নদী, বা তাপি নদীও কিন্তু বলা হয়ে থাকে। তাপি নদী এর উপর থেকে। আর একটা অন্তর্বাহিনী নদী, অ্যাডাপ্টার নিয়ে আসুন। আচ্ছা দেখছি, অন্তর্বাহিনী নদী লুনি নদী। আচ্ছা, তোমাদের এবারে শুরু করব আরেকটা করে, তাই ছুটি দেবো। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ওয়াটারফল। তোমরা সমস্ত যার যার ওয়াটারফলের নাম মনে পড়ছে চটপট করে লিখতে থাকো। একদিকে একটা ইস্যু হচ্ছে, ওটা সলভ করে নি। তোমরা এবারে আমরা শুরু করব মেজর বা ইম্পর্টেন্ট
ওয়াটারফল মানে কি গুরুত্বপূর্ণ জলপ্রপাত। যার যা মনে পড়ছে লিখতে থাকো, আমি দেখছি তারপর। তোমরা নিশ্চয়ই কিছু শুনতে পাওনি, তাই না? আমাদের গুরুত্বপূর্ণ কাজ চলছিল। চলো এবারে আমরা তাহলে ইম্পর্টেন্ট ওয়াটারফল করাবো বলেছি। তো সবার প্রথম আমাদের হাইয়েস্ট ওয়াটারফল দিয়ে শুরু করি। বলো। দেখো নদ নদী বা ইত্যাদি থেকে প্রশ্ন হলে এইগুলোই হয়। কপাল ভালো থাকলে দেখবে অনেক কোশ্চেনই পেয়ে যাবে রিভিশন থেকে, বুঝেছো? সো হাইয়েস্ট ওয়াটারফল কি? কঞ্চিকল বা কঞ্চিকল বলে, কঞ্চিকল। এটা বেসিক্যালি কোথায় আছে? কর্ণাটক রাজ্যে। কোন নদী? বরাহি বা ভরাহি নদী বা ভারাহি নদী বলে, ঠিক আছে? কর্ণাটক রাজ্যে রয়েছে এই জলপ্রপাত। এটা আমাদের সর্বোচ্চ জলপ্রপাত, 455 মিটার উচ্চতা। এটা ভরাহি নদীর উপরে অবস্থিত। এরপরে দেখো প্রশ্ন আসবে যোগ জলপ্রপাত। আগেদের ওল্ড ভার্সনের বইতে দেখবে যোগ জলপ্রপাত বা এই গেরসোপ্পা জলপ্রপাত বা মহাত্মা গান্ধী জলপ্রপাতকে হাইয়েস্ট জলপ্রপাত দেখানো হয়, আগেদের বইতে দেখবে পাবে। এটা বেসিক্যালি আছে আমাদের কর্ণাটক রাজ্যে। কোন নদী? শরাবতী নদীতে। সবরমতী করে দিও না যেন, আমি দেখেছি অনেকে ভুল করে এটা করে ফেলে, আলাদা কিন্তু, ঠিক আছে? এরপরে দেখো শিব সমুদ্রম জলপ্রপাত। শিব সমুদ্রম জলপ্রপাত কর্ণাটক রাজ্য। কোন নদী? কাবেরী নদী। এক্ষুনি হলো, কাবেরী নদীতে আছে। ভারতের সর্বাধিক চওড়া বা প্রশস্ততম জলপ্রপাতটির নাম কি? বা ভারত, এটা হচ্ছে তোমার চিত্রকূট। মনে রেখে দেবে চিত্রকূট জলপ্রপাতকে বলে ভারতের নায়াগ্রা। এটা আমাদের ছত্তিশগড় রাজ্যে আছে, ইন্দ্রাবতী নদীর উপরে। ছত্তিশগড় রাজ্যে ইন্দ্রাবতী নদীর উপরে আছে। ছত্তিশগড় রাজ্যে ইন্দ্রাবতী নদীর উপরে আছে। চাচাই জলপ্রপাত আছে মধ্যপ্রদেশে, যে নদীর ওপরে, তা হলো বিহাদ নদী। চাচাই কোথায়? মধ্যপ্রদেশে আছে। দুধসাগর জলপ্রপাত গোয়া কর্ণাটক সীমান্তে আছে। দুধসাগর জলপ্রপাত
এটা যে নদীর ওপরে, তাহলে মান্ডোভি রিভার, মান্ডোভি নদীতে আছে। কপিলধারা জলপ্রপাত, কপিলধারা হচ্ছে মধ্যপ্রদেশে, রিভারটা হয়ে যাবে নর্মদা রিভার, মনে থাকবে, নর্মদা নদীর সাথে সম্পর্কিত। এবারে চলো তোমাদের ইম্পর্টেন্ট কিছু মেজর লেকস নিয়ে কথা বলি। ইম্পর্টেন্ট কিছু মেজর লেকস নিয়ে কথা বলি। লেকস মানে কি? হ্রদ, সবাই আমরা জানি। ইম্পর্টেন্ট কিছু লেকস। সবার প্রথমে দেখো, যদি পরীক্ষাতে আমাদের প্রশ্নটা এইরকম আসে যে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, বৃহত্তম স্বাদু জলের হ্রদ, সো উলার লেক হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার লেক। এটা বিশেষ করে জম্মু কাশ্মীরে অবস্থিত। জম্মু কাশ্মীরে অবস্থিত, এটা বৃহত্তম স্বাদু জলের লেক। ইভেন তুমি এখানেও দেখবে আরেকটা জম্মু কাশ্মীরে অবস্থিত, যাকে আমরা বলি ডাল হ্রদ, খুব ফেমাস ডাল হ্রদ, সবাই দেখবে ভ্রমণে যায় অনেক সময়। ডাল লেক এখানেই রয়েছে। এরপরে দেখো, যদি আমাদের প্রশ্ন আসে যে লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক, মানে বৃহত্তম স্থল বেষ্টিত লবণাক্ত জলের হ্রদ হতে হবে। মন দিয়ে শুনবে, লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক, সঠিক উত্তর কি হবে? সম্বর হ্রদ। কোথায় এটা? রাজস্থান রাজ্যে। এটা বৃহত্তম স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ। এরপরে একটা ফেমাস লেক হলো, অনেকবার পরীক্ষাতে এসছে, লোকটাক লেক। এটাও কিন্তু ফ্রেশ ওয়াটার লেক, বাট মনে রাখতে হবে এটি হলো লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো এটি, লোকটাক লেক। তো লোকটাক লেকের অবস্থান কোথায়? উত্তর হয়ে যাবে মণিপুর রাজ্যে। এবং এই লেকটা কেন ফেমাস পরীক্ষাতে আসে? এখানে অবস্থিত হচ্ছে ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক, পৃথিবীর একমাত্র যে ভাসমান ন্যাশনাল পার্ক এখানে অবস্থিত। নাম কি? নাম হলো কেইবুল লামজৌ ন্যাশনাল পার্ক। কেইবুল লামজৌ ন্যাশনাল পার্ক পৃথিবীর একমাত্র ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক, এই মণিপুরে অবস্থিত। কোথায়? লোকটাক লেকে। এটা পরীক্ষাতে আসে। এরপর দেখো, যদি প্রশ্ন আসে চিল্কা হ্রদ, এটা বলেইছি। ভারতের লার্জেস্ট লেগুন, এটা বিশেষ করে ওড়িশাতে আসবে। লেগুন মানে হচ্ছে উপহ্রদ, এটা কোথায় পাবো আমরা? ওড়িশাতে পাবো। আচ্ছা, আর এটা কিন্তু অবশ্যই লোনা, এটা খেয়াল রাখতে হবে। এটা আবার একটা রামসার সাইট। কোন সালে রামসার সাইট হয়? রামসার সাইট নিয়ে একটা ক্লাস করা যায়, এখন তো 85টা সাইট। তো রামসার সাইট হয় প্রথম আমলে 1981-এ। আর 2 ফেব্রুয়ারি জানো নিশ্চয়ই, যেটি হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, বিশ্ব জলাভূমি দিবস। তাহলে বলো, কারেন্টলি বর্তমানে মোট রামসার সাইটের সংখ্যা কয়টি? কারেন্টলি টোটাল রামসার সাইটের সংখ্যা কয়টি? কৃষ্ণা ও গোদাবরীর
বদ্বীপ অঞ্চলের মধ্যে অবস্থিত হ্রদ, তার নাম কি? কল্লেরু লেক। মনে থাকবে, এটি 2002 সালে রামসার সাইটের মর্যাদা পেয়েছে। সবাই 85 লিখেছো তো? তাহলে ঠিক আছে, মনে থাকবে। যদি প্রশ্ন আসে কেরালার বৃহত্তম কিংবা ভারতের দীর্ঘতম হ্রদ কোনটি? মন দিয়ে শুনতে হবে, এখানে একটা বৃহত্তম ভাষায় ইউজ করা হয়েছে আর একটা দীর্ঘতম। এটা হচ্ছে ভেম্বানাদ। অবভিয়াসলি কেরালাই অবস্থিত হয়ে যাবে এটা। যদি প্রশ্ন আসতো উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদের নাম কি? লোনার হ্রদ। কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রে অবস্থিত। আরেকটা টার্ম তোমাদেরকে শেখাবো, শিখে রাখো। একটা লেক আছে, আর্টিফিশিয়াল লেক, যার নাম হচ্ছে ধেবর হ্রদ বা ধেবর লেক। এটা কি? কৃত্রিম হ্রদ। আরেকটা টার্ম শিখে রাখবে, যদি প্রশ্ন আসে ম্যান মেড লেক বা মনুষ্য সৃষ্ট হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম, তো গোবিন্দ বল্লভ পন্ত সাগর। পঞ্চসাগর। এটা রিহান্দ ড্যাম বা রিহান্দ জলাধার গঠন করে, এটা পরীক্ষাতে আসে। হ্যাঁ, এটা ম্যানমেড মনুষ্য সৃষ্ট, পরীক্ষাতে আসে। প্রিয় ছাত্রছাত্রীরা, এই থাকবে তাহলে আজকের আলোচনা। থ্যাংক ইউ, হোপফুলি ভালো লেগেছে। লাইক মন খুলে করবে। আর কি বলবো, যারা এই শেষ অবধি এতক্ষণ দেখেছো জানো নিশ্চয়ই পরিশ্রম কত। আচ্ছা, অনেকেই মাঝখানে জিজ্ঞেস করেছিলে যে যারা আমাদের ব্যাচে আছো যে ভ্যালিডিটি এক্সটেন্ডের ব্যাপারে। দেখো, আগের দিন আমি তোমাদেরকে মেনশন করেছি ভ্যালিডিটি এক্সটেন্ডের জন্য যে ফিজ রয়েছে মিনিমাম একেবারে, তো সেটা করে তুমি 6 মাস, আমাদের দুটো প্ল্যান থাকে, একটা 6 মাস এক্সটেন্ড করা আর একটা 12 মাস বা 1 বছর এক্সটেন্ড করা। তো হেল্পলাইন নম্বর 90621 হোয়াটসঅ্যাপ করবে, 90621600805 এবং হোয়াটসঅ্যাপ করে লিখবে ভ্যালিডিটি এক্সটেন্ড। তাহলে তোমাকে এখান থেকে কিউআর কোড এবং রেট পাঠিয়ে দেবে, তারপরে পেমেন্ট করে নেবে। একদম ন্যূনতম ফিস থাকে। তাও তোমাদেরকে বলে দিই, আমার যতটা মনে পড়ে, 6 মান্থের জন্য আমাদের ভ্যালিডিটি এক্সটেন্ড থাকে কত? অনলি 349 টাকা। 349 টাকা পেমেন্ট করলে 6 মাস ভ্যালিডিটি বেড়ে যায়। আর 12 মাসের জন্য থাকে 500 টাকা। 500 টাকা পেমেন্ট করে নিলে 1 বছর আবার বেড়ে গেল। আর 300 ন্যূনতম থাকে। আমরা চাই ছেলেমেয়েরা পড়ুক, কারণ আমাদের সার্ভার কস্ট অনেক থাকে। তো গুগলে সার্চ করে নেবে আমাদের যে সার্ভার ইউজ হয় অ্যামাজনের AWS সার্ভার, কেমন কোয়ালিটির। আচ্ছা, ভালো থেকো সবাই। তো লাইক অবশ্যই করবে। আর একটা কথা, যারা তোমরা নতুন ছেলে মেয়েদের কাছে পৌঁছে দেবে, আমাদের ফাউন্ডেশন 4.0 ব্যাচ চলছে, শুরু হয়েছে। এটা অল এক্সামের জন্য। আর যদি কেউ অনলি রেলওয়ে টার্গেট করে বা তোমরা ক্লার্কশিপ দেওয়ার পরে যদি রেলের জন্য পড়তে চাও, তাহলে রেল ফাউন্ডেশন 2 ব্যাচে ভর্তি হয়ে যাবে। খুব সাধ্যের মধ্যে আমাদের ফিস থাকে, নমিনাল ফিস থাকে এবং খুব থিওরিটিক্যালি। আমি তো তোমাদের এখন রিভিশন করাচ্ছি, তাও কুইক রিভিশন, কত কি ছেড়ে যেতে হচ্ছে। বাট আসলে ব্যাচে যান, আমি যখনই পড়াই থিওরি থাকে, কনসেপ্ট থাকে, প্রতিটার ওপর থেকে PYQs থাকে, মডেল MCQs থাকে, তারপর আমার একটা ক্লাস কমপ্লিট হয়। যে কোনো ছেলে মেয়ের কাছে খোঁজ করে দেখ। আর নিজে 100% দেওয়ার জন্য আমি প্রস্তুত অলওয়েজ, যদি ছেলে মেয়েরা পড়তে চায় বেসিক্যালি। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ভালো করে প্রিপারেশন করো, নিজের খেয়াল রাখো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, বাই বাই। দেখা হচ্ছে পরের ক্লাসে, টাটা।